ভিউয়ার সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্লো অ্যান্ড লাভলি নিবেদিত ডিবিসি রেড কার্পেট। আপনাদের সাথে রয়েছে আমি আরশিয়া। দর্শক, সকালে ঘুম থেকে উঠে ধোয়া ওঠা এক কাপ গরম চায়ের পেয়ালায় চুমুক না দিলে যেন দিনটাই ঠিকভাবে শুরু হয় না। তবে এই চায়ের পেছনে যাদের হাড় ভাঙা খাটুনি ও ঘাম মিশে আছে, সেই চা শ্রমিকদের জীবন আজও অবহেলা ও বঞ্চনার অন্ধকারে ঢাকা। এক কাপ চায়ের স্নিগ্ধতার আড়ালে লুকিয়ে থাকে সেই শ্রমজীবী মানুষদের আছে এক শতাব্দী প্রাচীন দুঃখগাথা। সেই অবহেলিত মানুষদের গল্পে সম্প্রতি দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে চা গরম। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় যে কাজটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। দর্শক, আজ আমাদের সাথে চা গরম নিয়ে নানা অজানা গল্প বলতে স্টুডিওতে উপস্থিত আছেন সাফা। ওয়েলকাম টু রেড কার্পেট। অ্যান্ড ডক্টর আইরিন কেমন আছে? Alhamdulillah, ভালো আছে and thanks for having me here today. ওকে, অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং অ্যাজ ওয়েল। এবং চারপাশে কিন্তু চা গরম চা গরম চা গরম, এত সুন্দর সুন্দর রিভিউ আমরা দেখতে পাচ্ছি। শুরুতেই আমরা জানতে চাই, চা গরমে আপনি কিভাবে যুক্ত হলেন? আমি কিভাবে যুক্ত হয়েছে, আমাকে আমার ডিরেক্টর শঙ্খ দাশগুপ্ত উনি এরকম একটি গল্প শুনিয়েছেন and he said that he's thinking about it. তো আমি যখনই আসলে এই গল্পটা শুনে আমি সেই মুহূর্তে বলেছিলাম যে আমি আসলে এটা করতে চাই and I really want to be a part of it because আমার কাছে মনে হয় যে আমরা ঢাকা শহরের আশেপাশের গল্পগুলো বেশি বলি আমাদের কাজের মাধ্যমে, ঢাকার বাহিরের গল্পগুলো কিন্তু বলা হয় না। অ্যাট দ্য সেম টাইম এরকম একটা সমাজের গল্প, চা শ্রমিকদের জীবনের গল্প আমার কাছে মনে হয় এখন পর্যন্ত হয়নি। সো যখনই দেখলাম যে এই গল্পটা এরকম হতে যাচ্ছে বা তারা ভাবছেন, আমার কাছে মনে হচ্ছে আই জাস্ট রিয়েলি ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট। সো তারপর থেকে আসলে যুক্ত হওয়া। বাংলাদেশে প্রথমবারের মতো আসলে চা শ্রমিকদের বাস্তবতা তুলে ধরা হয়েছে এই ওয়েব ফিল্মের মাধ্যমে। সাফা কবির তো এখন পর্যন্ত অনেক অনেক কাজ করেছে, অনেক অনেক চরিত্রে তাকে আমরা দেখেছি। যদি বলে ডক্টর আইরিন আসলে অন্যান্য চরিত্র থেকে কতখানি আলাদা? একদমই ভিন্ন। আমার কাছে মনে হয় এরকম ক্যারেক্টার আমি আগে করিনি। ডক্টর ক্যারেক্টার অনেক করা হয়েছে আমার এর আগে। একটা কাজ ছিল যেটার নাম ছিল হচ্ছে বেড নং 3, দ্যাট ওয়াজ ডিরেক্টেড বাই ভিকি জায়েদ ভাইয়া। ওখানেও আমি একটা ডক্টর চরিত্র করেছিলাম যেটার নাম ছিল ডক্টর মাহা। ডক্টর মাহার সাথে ডক্টর আইরিন একদম পুরোপুরি ভিন্ন। সো যারা যারা বেড নং 3 দেখেছে তারা কানেক্ট করতে পারবে। সো পুরোটাই আলাদা। আচ্ছা, তো আসলে শ্রীমঙ্গলে কাজ করা হয়েছে, একদম প্রান্তিক মানুষগুলো আছে, তাদের কাছ থেকে তাদের যাপিত জীবনযাপনগুলো দেখা হয়েছে। একটু চা বাগানের কথা জানতে চাই, অভিজ্ঞতা কেমন সেখানে কাজ করার? অসাধারণ। আমার কাছে মনে হয়েছে চা বাগানকে এতদিন পর্যন্ত আমি খুবই সারফেস লেভেলে দেখে এসেছি। চা বাগানে অনেক শুটিং করা হয়েছে, ব্যাকগ্রাউন্ডে চা বাগান ছিল। এমনও হয়েছে যে আমি চা বাগানের শ্রমিকেরও একটা ক্যারেক্টার আমি করেছি, বাট তখনও হয় কি খুবই সারফেস লেভেলে জিনিসপত্রগুলো জানতাম। বাট এই কাজের মাধ্যমে আসলে খুবই ডেপথে যে তাদের জীবন, তাদের জীবনী, তাদের চিন্তাভাবনা, তাদের অসুবিধা এবং তারা কেমন, এটা আসলে বোঝার আমার সুযোগ হয়েছে। সো এক কথায় যদি আমি বলি, আমি বলবো চা বাগানের প্রত্যেকটা মানুষই অনেক অমায়িক, অনেক সাধারণ, অনেক সুন্দর। কারণ আমার কাছে আমি মনে হয় তাদের কাছ থেকে অনেক কিছু শিখে এসেছি। তার মধ্যে একটা যদি আমি বলতে চাই, আমার যেটা খুবই অবাক লেগেছে যে এতগুলো অসুবিধার মধ্যে, এতগুলো অভাবের মধ্যেও তারা অনেক ভালো থাকতে জানেন। যেটা আসলে আমরা হয়তো বা আমাদের অনেক কিছু আছে তারপরেও আমরা ভালো থাকতে জানি না বা পারি না। খুব সহজে ডিপ্রেস হয়ে যায়, খুব সহজেই স্যাড হয়ে যায়, খুব সহজেই হ্যাঁ ছোট ছোট জিনিসটা আমাদের খুবই মন খারাপ হয়। বাট আমার কাছে তাদের এই জিনিসটা খুবই সুন্দর লেগেছে যে এত কিছুর মধ্যেও তারা সবসময় হেসে খুশে কথা বলছে, তারা পজিটিভ, তাদের ভালো লাগার কথা বলছে, তারা একসাথে বসে খাচ্ছে, আনন্দ করছে। এই জিনিসটা খুবই সুন্দর। আসলে এত কম জিনিসের মধ্যেও যে আসলে ভালো থাকা যায়, তারাই আসলে জলজ্যান্ত উদাহরণ। আসলে সাফাকে দেখা যায় এক একটা ক্যারেক্টারে এক এক সময় এক এক ভাবে নিজেকে ভাঙতে হয়। তো এই চা গরম ওয়েব ফিল্মটাতে আসলে ডক্টর আইরিন এই চরিত্রটার জন্য নিজেকে আসলে কিভাবে প্রস্তুত করতে হয়েছে? আমাকে যেরকম ডক্টরিং এর মানে ফার্স্ট স্টেপের প্রশিক্ষণগুলো নিতে হয়েছে, যে স্যালাইন কিভাবে দেওয়া হয়, প্রেশার কিভাবে মাপে, স্টেথোস্কোপ দিয়ে কোথায় আসলে বসালে আসলে বুঝতে পারবো তার সমস্যাটা কোথায়, কোথায় শ্বাসের প্রবলেম হচ্ছে, তার কি ঠান্ডার প্রবলেম নাকি কিসের প্রবলেম, নাকি লিভারের প্রবলেম। সো এই প্রশিক্ষণগুলো আমাকে নিতে হয়েছে। এটার জন্য আমি বলবো থ্যাঙ্কস টু মাই ফ্যামিলি, বিকজ আমার ফ্যামিলিতে কয়েকজন ডক্টর আছে। সো আমার জন্য যাত্রাটা একটু সুবিধার হয়েছে, বাট এই প্রশিক্ষণগুলো আমাকে শিখতে হয়েছে। আবার অ্যাট দ্য সেম টাইম ডক্টর আইরিন খুবই সিম্পল, স্বাভাবিক একটা মেয়ে। আমার কাছে মনে হয় সবচেয়ে সিম্পল এবং স্বাভাবিক চরিত্রটাকে ফুটিয়ে তোলা কিন্তু একটা টাস্ক।
একটা আউট অফ দ্য বক্স বা একটা লাউড বা কমেডি, দ্যাটস ইজি, বাট ন্যাচারাল জিনিসটাকে ফুটিয়ে তোলা আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য অনেক বড় একটা টাস্ক ছিল। সাফা, আসলে চা গরমে আমরা জানি চমৎকার একটা ট্রেলার রয়েছে, ট্রেলারটা একটু দর্শকদের আমরা দেখে আসি। আপনি না বললেন ডাক্তাররা সব ডাকাত হয়? নমস্কার দিদি, আমি রবীন চাঁদ মুর্মু। কি বলেন? বিশাল বড় বাংলো, হ্যাঁ আর কেউ থাকে না? আশেপাশে 2-4 কিলোমিটারের মধ্যে কোনো মানুষ থাকে না। এখানে আপনাকে কেউ কোনো বিরক্ত করবে না দিদি, খালি মাঝে মাঝে একটু পাতি শিয়াল ডাকবে। শিয়াল? ডাক্তার দিদিমণি আয়া হ্যাঁ, নমস্কার করো। সমস্যা না বলে তো বুঝবো না কোন বড়ি দিতে হবে। একটা সাদা বড়ি আর একটা হলো হলুদ বড়ি। আপনারা শুধু শুধু জোর করে আমাকে এখানে রাখলেন, এমন তো এখানে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন না যে মানুষ মারা যাচ্ছে। জানেন দিদি, আমাদের বাগানে এর আগে হেলথ ক্যাম্প হয়েছে, কিন্তু এমবিবিএস ডাক্তার কোনোদিন আসেনি। আপনি ফার্স্ট। আমি? মেয়েটা এত ব্রাইট। আরে নন্দিনী, কি অবস্থা তোমার? হ্যাঁ, মেডিকেলে পড়তে চাও? খুব ভালো। এই 10-15 দিনে এক্সাম দিয়ে চান্স পাবে, ইটস কোয়াইট ইম্পসিবল। চা বাগানের মানুষের জীবনগুলো না দিদি চা গাছের মতোই, একটা নির্দিষ্ট সমান উঁচু হওয়ার পরে টাকার বাড়তে দেওয়া হয় না। প্রথমে থাকতে চাননি আর এখন যেতেই চাচ্ছেন না। থ্যাংক ইউ। দাদা চলবে নাকি? না না দাদা, ওসব নেশা ফেশা আমি করি না। মাঝে মাঝে একটু মদ খাই। ওয়াও, চমৎকার। আসলে সাফা কবির বাস্তবে যেরকম শান্ত স্থির, তার ক্যারেক্টারটাও কিন্তু আসলে অনেকটা এরকম আমি দেখছিলাম। তন্ময় হয়, ভীষণ সুন্দর চা বাগানের অ্যাক্টিং আসলে আপনার। একটু জানতে চাই, যাদের সাথে কাজ করেছেন এই প্রান্তিক মানুষগুলো, তাদের যাপিত জীবনযাপন আসলে চা বাগানের মাধ্যমে কতখানি এই সমাজের মানুষগুলোর কাছে সেই মেসেজটা পৌঁছাবে? চা বাগানের প্রত্যেকটা সাইড আমরা আসলে আমাদের কাজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো আসলে না হলেই না। সবার প্রথমে আমি বলবো চা গরমে দেখানো হয়েছে যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। অ্যাকচুয়ালি আমি যখন এখানে 13 দিন ছিলাম, আমি আউট অফ দ্য নেটওয়ার্ক ছিলাম, খুব ডিফিকাল্ট হতো। অনেক দূর হেঁটে যে মোবাইল ফোন উঁচু টুচু করে যদি কোনোভাবে একটু নেটওয়ার্ক পাওয়া যায়। তারপর ওখানকার পানি খুবই বড় একটা সমস্যা। ওদের ওখানে কোনো ওয়াশরুম নেই, অ্যান্ড তাদের ন্যায্য মূল্যের কথা তো আসলে আমরা পুরো বাংলাদেশই জানি যে তাদের ন্যায্য মূল্যটা আসলে তাদেরকে দেওয়া হয় না। সো সব কিছু মিলিয়ে ওখানকার অবস্থানটা আমি বলবো খুবই দুঃখজনক। বিকজ চা এমন একটা ব্যাপার, আমার কাছে মনে হয় এটা প্রত্যেকটা বাঙালির ঘরে কিন্তু একজন মেহমান আসলে সবার প্রথমে চা দিয়ে আমরা আপ্যায়ন করি। মানে এটা বলা যায় আমাদের একটা টাইপ অফ হেরিটেজ। সো যেখানে এত চা বাগান আছে, যেখানে মানুষগুলো কাজ করছে, তারা কেন এত সুবিধা বঞ্চিত থাকবে? এটা আমার পুরো জাতির কাছে প্রশ্ন, এবং স্পেশালি আমাদের গভর্নমেন্টের কাছে। আমার কাছে মনে হয় এই দিকটা খুব তাড়াতাড়ি দেখা উচিত। আমি এমনও পড়েছি যে আসলে তাদের একটা হসপিটাল নাই, Yes. খাওয়ার একটা জায়গা তাদের নাই, হসপিটাল টয়লেট নাই, নেই, অনেক তাদের কিছু নাই। স্কুল নেই, কিছুই নেই আসলে তাদের। ইনফ্যাক্ট কিছুদিন আগে আমাদের যখন চা বাগান মানে চা গরমের ফিল্মটা রিলিজ হয়, তখন আমরা চিন্তা করেছিলাম যে আমরা আসলে ফিল্মটা তাদেরকে দেখাতে চাই। বিকজ অনেক চা শ্রমিক আছে যারা এখানে অভিনয় করেছে, তাদের এখানে যেহেতু নেটওয়ার্ক নেই, তাদের ওখানে দেখানোর কোনো দেখার কোনো মাধ্যম নেই। সো আমরা চাই যে তাদেরকে ফিল্মটা দেখাতে। সো রবি খুব সুন্দর একটা আয়োজন করেছে, খুব বড় একটা মেলা করেছে তাদের জন্য, এবং ওখানে আমরা চা গরমের স্ক্রিনিং করেছি। সো ওখানে যে আমি জানতে পারলাম প্রথমবার ওখানে এত বড় একটা মেলা হয়েছে। আচ্ছা, ওখানে তো মানুষই পৌঁছায় না। এগুলাই আসলে খুব খারাপ লাগারও ব্যাপার, আবার অ্যাট দ্য সেম টাইম ভালো লাগার ব্যাপার। একটা হচ্ছে আমাদের কাজের মাধ্যমে হয়তো বা আমরা তাদের জীবন চিত্রটাকে একটু হলেও তুলতে পেরেছি, এবং তাদেরকে কিছু সময়ের জন্য হলেও আনন্দ দিতে পেরেছি। আর নন্দিত নির্মাতা শঙ্খদাস গুপ্তর সাথে কাজ করেছেন চা গরম, একটু জানতে চাই তার সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন? তার সাথে কাজের অভিজ্ঞতা আমার সব সময় ভালো। তার সাথে আমার প্রথম কাজ হয়েছিল বলি। সো শঙ্খ ভাইয়ের সাথে যখন আমার ফার্স্ট কাজ হয় বলির পরে 4 বছর পরে আমার তার সাথে চা গরমের এই কাজটি হয়। মাঝখানে আমরা বিজ্ঞাপনে কাজ করেছি। সো বলির পর থেকে তার সাথে আমার পরিচয়টা এত সুন্দর হয়েছে, এবং আমার কাছে অলওয়েজ তাকে খুব টিচারের মতো মনে হয়। খুবই জ্ঞানী গুণী একজন মানুষ। তো আমি তার কাছ থেকে অনেক কিছু শিখি। হি ইজ ওয়ান অফ মাই মেন্টর। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম শঙ্খ ভাইয়ের একটা ব্যাপার আমার খুবই ভালো লাগে, ওনার প্রত্যেকটা কাজের মাধ্যমে উনি অনেক ভিন্ন ধর্মী গল্প তুলে ধরেন। অ্যান্ড ম্যাক্সিমাম টাইম দেখা যায় হচ্ছে মানুষ মেয়েদের এম্পাওয়ারমেন্ট নিয়ে সে খুবই কাজ করেন, যেটা আমাকে খুবই
ভালো লাগা দেয়। সো ওই জায়গা থেকে ওনার সাথে কাজ করার ইচ্ছা আমার অনেক দিনের ছিল। সো ফাইনালি ইট হ্যাপেন্ড। আচ্ছা, সাফা কবিরের কাছে জানতে চাই, সামনে এরকম জীবনমুখী কিংবা জনসচেতনতামূলক কোনো ওয়েব ফিল্ম কিংবা নাটকে কাজ করার ইচ্ছা আছে কি? অফকোর্স আছে, আমি তো খুব চাই। আমার কাছে খুবই ভালো লাগে যদি এই ধরনের স্ক্রিপ্ট আমার কাছে আসে, যেটার পরিমাণ খুবই কম, বাট আমি অলওয়েজ চেষ্টা করি যে আমার কাজের মাধ্যমে যদি আমি মানুষের কোনো কিছু তুলে ধরতে পারি, একটা জীবিকা বা একটা জীবন বা একটা সমস্যা বা একটা সমাজের প্রবলেম, অ্যান্ড এট দিয়ে যদি আমি মানুষকে ইন্সপায়ার করতে পারি যে এটাকে ঠিক করার জন্য, আই উইল বি গ্রেটফুল। অ্যান্ড আই রিয়েলি হোপ আফটার দিস চা গরম আরও অনেক নির্মাতারা আছেন আমাদের ইন্ডাস্ট্রিতে, আরও অনেক মানুষজন আছেন যারা আসলে ঢাকার বাহিরের মানুষগুলোকে নিয়ে ভাববেন, বিকজ আই থিঙ্ক আমাদের কাজের মাধ্যমে তো আমরা একটা জীবিকার চিত্র তুলে ধরতে পারি, এবং ওই সমস্যাটা যদি আমরা তুলে ধরতে পারি এবং মানুষকে ইন্সপায়ার করতে পারি, হয়তো বা কেউ এগিয়ে আসবেন তাদেরকে হেল্প করার জন্য। না, চমৎকার। আপনার সাথে অনেক সহকর্মীও কাজ করেছেন এখানে, পার্থ শেখ রয়েছে, সারা জেবিন রয়েছে এবং রেজওয়ান পারভেজ। তাদের সাথে আসলে কোনো মজার স্মৃতি আছে নাকি অ্যাক্টিং করতে গিয়ে শুটিং সেটে? আমাদের পুরোটাই মজা। দেখা যেত হচ্ছে যে চা গরমে একটা সিন আছে যে পাতি শেয়াল ডাকে জোরে জোরে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওখানে হয়েছে। আচ্ছা। মানে চা গরমে প্রতিটা গল্প, সিন যা দেখানো হয়েছে না কেন, ওগুলো সব বাস্তব। মানে এমন না যে খুব আমরা ড্রামাটিক ওয়েতে কিছু প্রেজেন্ট করেছি, মানে ওখানে যা হয় আমরা সেটাই দেখানোর চেষ্টা করেছি, টু মেক ইট মোর অথেন্টিক। সো সন্ধ্যার পরে দেখা যেত যখন আমরা চা বাগানের আশেপাশে সিন করতাম বা কোথাও রাস্তা দিয়ে হেঁটে আসতাম, অনেক জোরে জোরে পাতি শিয়াল ডাকতো এবং আমরা খুব ভয় পেতাম। সো যখনই পাতি শিয়াল ডাক দিত আমরা দৌড় দিতাম। সামনাসামনি, একদম সামনাসামনি কাছে থেকে দেখা হয়েছে একদম শিয়ালগুলো? দেখা হয়েছে, ছোট ছোট শিয়ালের বাচ্চা দেখতাম, বড়গুলো তার সামনে আসতো না, ছোট ছোটগুলোকে দেখা হয়েছে। ও আচ্ছা, চমৎকার অভিজ্ঞতা আসলে। আচ্ছা, কোয়ার্টি যাদের কথা বলছিলাম, আমি তো জানলাম আসলে শুটিং সেটে মজার অভিজ্ঞতার কথা। অন স্ক্রিনে আসলে তাদের সাথে কেমিস্ট্রি কেমন ছিল? খুবই ভালো। যেমন আমার প্রথমবার কাজ হয় রেজওয়ান পারভেজ ভাইয়ের সাথে, যিনি রবিন্দা চরিত্রে অ্যাক্টিং করেছেন। আমার প্রথমবার কাজ হয় অদিতির সাথে, যে নন্দিনীর ক্যারেক্টারে কাজ করেছেন। পার্থর সাথে আমি এর আগে একটা কাজ করেছি, সো পার্থর সাথে একটা ফ্লেক্সিবিলিটি আই হ্যাভ। সো এই দুজনের সাথে কাজ করার অভিজ্ঞতা আমি বলবো ফ্যান্টাস্টিক। আমার কাছে মনে হচ্ছে প্রথমে আমি তাদেরকে চিনতাম না, তাদের সাথে পরিচয় ছিল না। আফটার দিস ওয়ার্ক আমাদের খুব ভালো একটা সম্পর্ক হয়েছে। আমরা মাঝে মধ্যে ফোনে কথা বলি, কেমন লাগছে, কেমন আছো, হাউ ইজ দ্য রেসপন্স, হাউ আর ইউ ফিলিং ইট। সো রবিন্দা দেখা যায় হচ্ছে মাঝে মধ্যে রবিন্দার ভয়েসে কথা বলছে। সো খুবই খুবই মজার একটা সম্পর্ক হয়ে এসেছে আমাদের। চমৎকার। আমি তখন বলছিলাম যে দর্শকরা অনেক চমৎকার চমৎকার রিভিউ দিচ্ছে এই ওয়েব ফিল্মটিকে ঘিরে। যখন রিভিউগুলো দেখা হয়, এবং সাফাকে আমরা দেখেছি অনেক রিভিউ কিন্তু শেয়ারও করে তিনি। হ্যাঁ, এত সুন্দর সুন্দর রিভিউ আসলে যে কারোর ভালো লাগবে। সাফার আসলে কেমন লাগে? আই এম কমপ্লিটলি ওভারওয়েলমড। আমি জানি না, আমার কাছে মনে হয় ইনাফ শব্দ নেই টু এক্সপ্রেস ইট যে আমার আসলে কেমন লাগছে। বাট আমার আসলে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে এই কারণে, ইটস নট যে আমি এই কাজটি করেছি, আমি এখানে অভিনয় করেছি, মানুষ আমার প্রশংসা করছে। আমার খুবই ভালো লাগছে যে চা গরম মানুষ দেখছে, এবং এই কাজটা করার পেছনে আমার একটাই উদ্দেশ্য ছিল যে আমি চাই এই কাজটা মানুষ দেখুক, বিকজ এই মানুষের গল্পগুলো আমাদের সামনে আসা খুব প্রয়োজন। আমার কাছে মনে হয় এন্ড অফ দ্য ডে আমরা তো আসলে মানুষের জন্য। অ্যান্ড আমি পার্সোনালি বিলিভ করি আমি একা ভালো থাকতে চাই না, আমি আসলে সবাইকে নিয়েই ভালো থাকতে চাই। সেই অর্থে যখন এই কাজটা বের হয়েছে এবং মানুষের এত ভালোবাসা, এত ভালো রেসপন্স, অ্যান্ড একটা কমেন্ট আমার সব জায়গা থেকে খুবই কমেন্ট পড়েছে, এবং এটা শুনতেও খুব ভালো লাগছে যে আমরা একটা ফিল গুড কন্টেন্ট দেখেছি। অ্যাট দ্য সেম টাইম দিস কন্টেন্ট ইজ ভেরি ইন্সপায়ারিং, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা একটা মানুষের ব্যাপারে জানতে পারলাম, ওখান থেকে কিছু শিখতে পারলাম। যেমন আমার ওটিটিতে এই কাজটা এসেছে 2 বছর পর। এর আগে আমার লাস্ট কাজ ছিল হচ্ছে টিকেট। সো আফটার দ্যাট আমি আসলে চাচ্ছিলাম অনেকদিন থেকে যে আমি একটা ফিল গুড কন্টেন্ট করতে চাই, আমি একটা রোম্যান্টিক কন্টেন্ট করতে চাই যেটা আসলে মানুষকে ভালো লাগা দিবে। থাকে না কিছু কন্টেন্ট, কিছু ফিল্ম তুমি শেষ করার পর তোমার মুখে একটা হাসি থাকবে, যেটা তোমার অনেকক্ষণ ওই রেস্টটা রয়ে যায়। সো এরকম একটা মানে প্রজেক্ট আসলে আই ওয়াজ ওয়ান্টিং ফর সো লং, বাট আলহামদুলিল্লাহ ফাইনালি ইটস হ্যাপেনিং। আমাকে 2 বছর অপেক্ষা করতে হয়েছে এর জন্য। সো ফাইনালি ইটস হ্যাপেন্ড, অ্যান্ড আলহামদুলিল্লাহ আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড ওভারওয়েলমড উইথ দ্য অল রেসপন্স। দর্শক যারা দেখেছেন, যারা এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, আমাকে ট্যাগ করেছেন, আমার আশেপাশে সবাই যারা এটা শুধু যুক্ত ছিল তাদেরকে ট্যাগ করেছেন। সো থ্যাংক ইউ সো মাচ এটা দেখার জন্য এবং আমাদেরকে জানানোর জন্য। এবং বাকি যারা দেখেননি অবশ্যই দেখবেন, বিকজ আমার কাছে মনে হয়
এই গল্পটা সবার দেখা উচিত। একদম একদম। আমি একটা রিভিউর কথা ছোট্ট করে বলতে পারি। আমি দেখছিলাম কেউ একজন লিখেছে যে তার গুজবাম হচ্ছে, এরকম একটা মানে সেন্টেন্স ছিল এরকম যে একটা বট গাছ যতটা বড় হয় তাদের কিন্তু আমরা কখনো ছাঁটাই করি না, সে বড় হয়ে যায়, হ্যাঁ। কিন্তু চা গাছগুলো আমরা ছাঁটাই করে ফেলি, খুব একটা তাদেরকে আমরা বাড়তে দিই না। এখানে আসলে চা শ্রমিকদের জীবন অনেকটা এমন, তাদেরকে আসলে আমরা বাড়তে দিই না কিংবা এগোতে দিই না। একদম, হ্যাঁ। এটা বলার সাথে সাথে বিশেষ করে আমারও গুজবাম্পস আছে। সো চা গাছ চাইলে বট গাছের সমানও হতে পারে, এই ধারণাটা কিন্তু আমারও ছিল না। আচ্ছা। আমি এখানে কাজ করে এখানে যে এটা আমি জেনেছি। সো চা গাছ তারা সবসময় ছেটে ছোট করে রাখে সো দ্যাট চা পাতা তুলতে যাতে সুবিধা হয়। রাইট। অ্যাকচুয়ালি মানুষের জীবনগুলোও কিন্তু এরকম। একদম। ওখানে চা বাগানে যত শ্রমিক যারা কাজ করেন তাদের সবাইকে ভিটে মাটি বাড়ি দেওয়া হয়েছে, বাট ফ্যামিলি থেকে একজন কাজ করতে হবে চা বাগানে। সো যেদিনই তুমি কাজ করবে না তোমার ফ্যামিলি থেকে কেউ তোমাকে এখান থেকে চলে যেতে একদম, হবে। একদম। সো আই থিঙ্ক এই ব্যাপারগুলো খুবই ক্রুয়েল। খুবই খুবই টাচি আসলে। আমরা দেখেছি আসলে পারুলকে আমরা বাসে হেল্পার হতে, এবং চা গরমে দেখেছি আমরা তাকে ডক্টর আইরিন, এবং সুইপার ঝাড়ুদার চরিত্রেও সে কিন্তু অভিনয় করেছে। একটা করেছে। এই যে ডিফারেন্ট ক্যারেক্টার, সাফা আসলে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করে তৈরি করে, আসলে কতখানি চ্যালেঞ্জিং থাকে নিজেকে তৈরি করার ক্ষেত্রে? অফকোর্স অনেক চ্যালেঞ্জিং থাকে আমার জন্য, স্পেশালি বিকজ আমি খুবই শহরের একটা মেয়ে, আমার বেড়ে ওঠা ঢাকাতে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাকে আম্মু বাসা থেকে খুবই কম বের হতে দিত। আমার বাসা থেকে বের হয়ে স্কুল থেকে খুবই কোচিং conservative। থেকে বাসা, এর বাইরে আসলে আমি খুব একটা জায়গা দেখি। আমি বড় হওয়ার পরে আসলে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করছি, এর আগে আমি দেখিও নি, মানুষের সাথে এত মিশতামও না, আম্মু বেরও হতে দিত না। সো সবকিছুর জন্য আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়, বিকজ চরিত্র হয়ে ওঠার জন্য তোমার তো আসলে চরিত্রের ব্যাপারে নলেজ থাকা খুব ইম্পর্টেন্ট। মানুষের ব্যাপারে নলেজ থাকা ইম্পর্টেন্ট, জীবিকার ব্যাপারে নলেজ থাকা ইম্পর্টেন্ট। যে মেয়েটা আসলে ঢাকা থেকে বাসা থেকে কখনো বের হয় না তার জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জিং। হয়তো বা আদার্সদের জন্য মনে হবে যে খুবই সিলি কথা বলছে, বাট আমার জন্য আসলে খুবই চ্যালেঞ্জিং। এটার জন্য আমাকে আসলে প্রতিনিয়তই অনেক কষ্ট করতে হয়। যেমন আগে যেটা হতো শুরুর দিকে যে ওকে সবসময় তো গার্লস নেক্সট ডোর, একটা শহরের ক্যারেক্টার, একটা রিচ ফ্যামিলির মেয়ের ক্যারেক্টার, এটাই সবাই প্রেফার করতো, বিকজ যেটা আসলে ভাবে মানুষজন আমাকে নিয়ে। সো আমি করতাম কি, বোরখা পরে পরে নিউ মার্কেটে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। আমি ওখানকার মানুষজনদেরকে দেখতাম যে ওখানকার মানুষজনরা কিভাবে চলে, কিভাবে কথা বলে, ওখানে ছোট ছোট প্রেম কিরকম হয়। আমি এমনও আছে যে ঢাকার বাইরে সকালে চলে যেতাম, আশেপাশে কোথাও সারাদিন ঘুরতাম ভাই বোনদেরকে নিয়ে বা কাজিনদেরকে নিয়ে বা ফ্রেন্ডসদেরকে নিয়ে, জাস্ট ওদেরকেও বিজি রাখতাম এবং আমি দেখতাম যে আশেপাশে মানুষগুলো কেমন। সো এইভাবে ছোট ছোট করে রিসার্চ করা হয়। সো আই থিঙ্ক এটা আমার জন্য অনেক ডিফিকাল্ট হয়েছে, বাট আই রিয়েলি ওয়ান্ট টু রিপ্রেজেন্ট আদার্স। অ্যান্ড আমার কাছে মনে হয় এটা আমার প্রফেশনের খুবই সুন্দর একটা বিউটি, যে আমি একটা চরিত্রকে জীবন দিতে পারি এবং কিছু সময়ের জন্য একটা জীবনকে উপভোগ করতে পারি। এটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, সাফা কি মানে টমবয় ছিল একটা সময়? এটা কি সত্যি নাকি? আমাকে দেখে মনে হয়। এখন মনে হয়, এখন সাফা তো একদম পরিপক্ক একজন অভিনেত্রী, সে সব ধরনের চরিত্রে এখন অভিনয় করতে পারে। একটা সময় কি সার্কেল, ফ্রেন্ড, যাদের সাথে হ্যাং আউট করা হয়, গেট টুগেদার, এরকম কি বলা হয়তো কখনো যে সাফা আসলে টমবয় ছিল? টমবয় আমাকে আসলে কখনোই বলা হতো না। আই থিঙ্ক আই এম ভেরি ফেমিনিন, অ্যান্ড যেটা আমার কাছে মনে হয় আই থিঙ্ক আমি একটু সফট। ওকে, সফট, হ্যাঁ, ওকে। আচ্ছা, ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলো এবং টেলিভিশনের কাজগুলো যদি একটু পার্থক্য টানতে বলি, পার্থক্যটা আসলে কতখানি? কাজ সব জায়গায় এক। এটার মধ্যে পার্থক্য হচ্ছে ওটিটির একটা ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ অনেক সময় নিয়ে বড় একটা টিম নিয়ে কোনো একটা জায়গায় চলে যাওয়া হয়, বা দেখা যায় হচ্ছে বিভিন্ন জায়গায় শুটিং হয়। এটা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মের দ্য ওয়ার্ক সিনারিও। অ্যান্ড নাটকটা হচ্ছে আমাদেরকে 3 দিন 4 দিন বা 5 দিনের মধ্যে একটা কাজ শেষ করতে হয়। বাট আমি বলবো যে আগে এটা আমি বলতে পারতাম যে ওটিটির এই প্ল্যাটফর্মের ওদের সেট আপ আলাদা, নাটক সেট আপ আলাদা। নাটকে এখন অনেক ডিরেক্টর আছে যাদের টিম ইজ ভেরি স্ট্রং, ভেরি অর্গানাইজড, অ্যান্ড তারা ভালো কাজ করতে চায়। একদম একদম। আসলে অনেক কথাই তো বলেছি, এবার একটু ডিফারেন্ট ট্র্যাকে আসতে চাই। টক অফ দ্য টাইম বর্তমান সময়ে, যেহেতু সাফাকে সামনে পেয়েছি, দর্শকরা হয়তো বা আমাকে বলবে কেন এই প্রশ্ন সাফাকে করা হলো না। আপনার যারা ফ্যান ফলোয়ার ভালোবাসার মানুষগুলো আছে, আমি হয়তো বা একটু গেস করা যাচ্ছে যে কিরকম একটা প্রশ্ন আমার দিকে আসতে পারে। আমাদের এত পছন্দের ভালোবাসার সাফা বিয়ের পিড়িতে কবে বসছে, কবে দেখতে পাচ্ছি আমরা? আই ডোন্ট নো, যখন হবে তখন ইনশাল্লাহ দেশবাসী তো জানবেই।
আমি সবাইকে জানিয়েই করব এবং সবাই জানতে পারবে। আচ্ছা ঠিক আছে, যারা দেখছে কিংবা অনেকে আছে যে অ্যাপ্লাইও করতে পারে, জীবন সঙ্গীর আসলে কি কি গুণাবলী থাকতে হবে? আমার মনে হয় আমি খুবই সিম্পল একটা মানুষ এবং আমি সিম্পল মানুষদেরকেই পছন্দ করি। ক্যাটাগরিজ করতে চাই না, বিকজ আমার কাছে মনে হয় এক একটা মানুষ এক এক রকম। সো ওই তো বেসিক, ভালো মানুষ হতে হবে, লয়াল হতে হবে, স্টেবল হতে হবে, দ্যাটস ইট। ভালো মানুষ, লয়াল, স্টেবল, ওকে। হ্যাঁ, আর বাকিটা উই উইল ওয়ার্ক অন ইট, বিকজ ম্যারেজ ইটস নট লাইক যে তোমার কাছে কোনো রেডিমেড একটা পণ্য আসবে, তুমি দেখবা, ওটাকে পছন্দ করবা এবং ওটা নিয়ে থাকা শুরু করবা। ইটস ম্যারেজ ইজ আ ওয়ার্ক, একদম। অ্যান্ড আই থিঙ্ক এটা দুজন যখন চায় তখনই আসলে সম্ভব হয়। সাফাকে তো আসলে আমরা অনেক কাজে দেখতে পাই এবং ভীষণ ভালো অভিনয় করে, ভালো অভিনেত্রী বাংলাদেশের এই মুহূর্তে। কিন্তু একটা জিনিস জানতে চাই, আমরা বড় পর্দায় সাফাকে আসলে কবে দেখতে পাচ্ছি কিংবা দেখতে পাবো কবে? আমিও চাই আমার বড় পর্দায় কাজ হোক। যেমন এবার চা গরমের প্রিমিয়ার শোতে আমার কাছে মনে হচ্ছিল যে বড় স্ক্রিনে যখন দেখাচ্ছে আমার খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যে নেক্সট আমি বড় স্ক্রিনে আমার ফিল্ম দেখতে চাই। সো অফকোর্স আই রিয়েলি ওয়ান্ট টু, এবং আমি অনেক বছর ধরে এটা চাচ্ছি। এটা শুধু এখন আমি একা চাইলেও হবে না, আমার প্রযোজক, আমার নির্মাতা, ওনাদেরকেও হয়তোবা ভাবতে হবে। ওনারা যদি মনে করেন আমাকে কোনো চরিত্রে ভালো লাগতে পারে তাহলে হয়তোবা, ইটস নট লাইক যে আমি সিনেমার স্ক্রিপ্ট পাইনি, আমি পেয়েছি, বাট কেন জানি ওই যে প্রথম সিনেমাটার স্ক্রিপ্টটা এটা হতে পারে ওটা এখনো মনে হচ্ছে না। যেমন আমার শুরুটা খুব সুন্দর অ্যাট 18 অল টাইম দড়ির উপর দিয়ে হয়েছিল, ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক টেলিফিল্ম। সো আমি চাই আমার ফার্স্ট সিনেমাটা ওরকম সুন্দর একটা সিনেমা হোক যেটা অনেক বছর মানুষের মনে একদম থাকবে। ফার্স্ট ডেবিউ সিনেমাটা আসলে খুব স্পেশাল কোনো কিছু থাকবে, আমরা তেমনটাই আশা করছি ইনশাআল্লাহ। ওকে। সামনে যেহেতু কুরবানির ঈদ আসি করছে, তো ঈদ উপলক্ষে দর্শকরা মানে সাফাকে আসলে যারা ভালোবাসে তারা কি কি কাজ পাচ্ছে তার কাছ থেকে? আমার সেভেন্থ একটা কাজ অন ইয়ার হচ্ছে, সেটার নাম হচ্ছে তোর নামের হৃদয়। ইটস ডিরেক্টেড বাই মহিদুল মহিম ভাইয়া এবং আমার কো-আর্টিস্ট হচ্ছে মুশফিক ফারহান। সো এই কাজটা আমার খুবই পছন্দের, বিকজ আমি প্রথমবার সুনামগঞ্জে যে কাজটা করেছি এবং সুনামগঞ্জ এত সুন্দর একটা জায়গা, ও মাই গড। সো খুবই সুন্দর এই কাজটার, গল্পটা খুবই সুন্দর, খুবই রোমান্টিক একটা নাটক। সো আই রিয়েলি হোপ দর্শকের এটা ভালো লাগবে। আর ঈদের জন্য আরো অনেক কাজ আছে যেগুলো ঈদের রিলিজ পাবে। একদম। সাফা চমৎকার আড্ডা দিয়েছে আজকে চা গরম নিয়ে, আমার এবং খুব ভালো লাগলো খুব তোমার ভালো সাথে কথা লেগেছে। বলে। এবং আসলে আর অনেক কিছু জানার ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য আসলে অনেক কিছুই বলা হয়ে উঠলো It's না। okay. অনেক দর্শক, ভালোবাসা মানুষ, ফ্যান ফলোয়াররা দেখছে, তাদের এই উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। প্রিয় দর্শক, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাকে দেখার জন্য এবং আমার কথা শোনার জন্য। চা গরম নিয়ে আড্ডা হচ্ছিল, আপনারা যারা যারা এখনো চা গরম দেখেননি প্লিজ দেখে ফেলুন, বিকজ এই কাজটা আমার খুবই পছন্দের এবং আমার খুব কাছের। আর এই কাজটা আমি চাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দেখুক। সো আপনারা যারা দেখবেন, যদি আপনাদের একটু ভালো লাগে না কেন, আপনাদের প্রিয়জনদেরকে, ফ্রেন্ডসদেরকে, সবাইকে সাজেস্ট করবেন এই কাজটি দেখার জন্য। অ্যান্ড আমি কি বলবো, আমি ফরএভার আপনাদের কাছে গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল যে আমাকে প্রতিনিয়ত আপনারা দেখেন, ভালোবাসা দেন অ্যান্ড আমাকে সাপোর্ট করেন। আই রিয়েলি হোপ সামনেও থাকবে। সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ সো মাচ সাফা, এবং অনেক ভালো থাকবেন এবং দর্শকরা আরও সামনে অনেক ভালো কাজ পাবে। আপনার জন্য অনেক বেস্ট উইশেস ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, এক কাপ চা যখন আমরা পান করি, এই চায়ের পেছনে থাকে শ্রমিকদের না বলা হাজারো জীবন যুদ্ধের গল্প। সেই গল্পগুলোই আসলে ফুটে উঠেছে চা গরম ওয়েব ফিল্মটিতে। আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সাফা কবি, তার সাথে আমরা আড্ডা দিয়েছি। আশা করছি সবার ভীষণ ভালো লেগেছে। সবার সাথে আবারও দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন কোনো সেলিব্রিটি গেস্টকে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং থাকুন গ্লো অ্যান্ড লাভলি ডিবিসি রেড কার্পেটের সাথে, থাকুন ডিবিসির সাথে। খোদা হাফেজ।